সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করবো এবং আগামী দিনে 31 জানুয়ারির মধ্যে পেজকে বাস্তবায়নের ঘরে ঘরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান, পে কমিশনের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা যে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনারা আরেকটু করে যান, যে আমাদের যে পার্থক্য এই পার্থক্যটা কমপক্ষে 2 থেকে 3 হাজারের ব্যবধান দেন। তাহলে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের আমজনতা আলোচনা করতেছে যে একদলকে আকাশচুম্বী, আমরা তো তাদের সাথে তুলনা করবো না, কারণ আমাদের সম্মানিত সচিব স্যার, অতিরিক্ত সচিব যারা হয়েছেন তারা কিন্তু মেধা দিয়ে তারা এই জায়গায় গিয়েছেন, তার মেধার মূল্যায়ন অনুযায়ী সরকার তাদের বেতন দিবেন, এটার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু কথা হলো যে আমার সাথে বৈষম্য কেন হবে, বারবার আক্রমণের লক্ষ্যবস্তু কেন কর্মচারীরা হবে? সারা মাঠ চিল্লালাম আমরা, এত কিছু রাত জাগলাম, অথচ ফসল আপনি কেটে নিয়ে যাচ্ছেন। সবার সাথে সমন্বয় করেন, আমার সচিব স্যারের বেতন বাড়িয়েছেন 1,60,000 না 80,000 দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পার্থক্য কেন এত হবে? কমপক্ষে ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পে স্কেল দিয়ে যাবে বা কমিশনের রিপোর্ট জমা হবে যা দেখে আমরা মানে প্রশংসা এবং বাকি 5টি বছর যাতে চলতে পারে। এই পে স্কেল তো শুধু পাইলে হবে না, আমাদের আগামী 5 বছর চলতে হবে না? আপনারা দেখেন 2013 সালের দ্রব্যমূল্যের যে জিনিসটির দাম, চাউল কত ছিল? 2013 সালের বাজার দ্রব্যমূল্যে আপনার 30 থেকে 40 টাকা কেজি চাউল ছিল, সে চাউল এখন কত? তেল কত ছিল? আপনার স্কুলের সন্তানের ফি কত ছিল? ডাক্তারের ফি কত ছিল? এইগুলো 10 বছর। এখন আসে আমাদের সুশীল সমাজের অর্থনীতিবিদ এবং সমাজসেবক রাজনীতিবিদরা যে কথা বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত অর্থনীতিবিদ, আপনি 10 বছর আগে কোথায় ছিলেন? আমার গরিব কর্মচারী যখন ঋণের দায়ে পরিবারের চাপে আত্মহত্যা করে জীবন দিছে, তখন আপনি কথা বলেননি কেন? তখন অর্থনীতিবিদ বলেননি কেন যে আমার এই কর্মচারী ভাই, এই বাংলাদেশের এই কর্মচারীর দুর্দশা কেন দূর হচ্ছে না, সে আত্মহত্যা করলো? আমার সুশীল সমাজ কেন সেদিন কথা বলে নাই? কুড়িগ্রামের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, আপনারা কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছেন, আত্মহত্যা করেছে। আমার বিডিআরের নৌজওয়ান ভাইরা আত্মহত্যা করেছে। এই যে আমার এখানে অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, এনএসআই, ডিজিএফআই, সিপিএসবি, ডিএসবি সহ যারা আছেন, তারাও কিন্তু আমাদের মতো কর্মচারী, তাদের দায়িত্ব তারা পালন করছে। তারাও চাই যে আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচি। আজকে সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে পুলিশ সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, আনসার, সিভিল ডিফেন্স সহ তারা যারা আছে তারা কিন্তু মাঠে আসতে পারে না, কিন্তু আমাদেরকে এই যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আব্দুল মালিক ভাই এখানে উপস্থিত আছেন, আমাদেরকে বলেন, আমাদেরকে মেসেজ করে, তাদের এই মেসেজ দেখে চোখে কান্না চলে আসে, পানি চলে আসে। আমার একজন এমপিওভুক্ত শিক্ষক যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন, দেখা যাচ্ছে তার বাড়ি পাবনা, তাকে দিয়ে রাখছে রাঙামাটি। আমি রাঙামাটির একজন শিক্ষকের কথা বলবো, সে প্রতিদিন 2 ঘন্টা হেঁটে স্কুলে যেতে হয়, তার বেতন 16,000 টাকা। তার এখানে বাসা ভাড়া দিতে হচ্ছে না? তার পরিবারকে, তার বৃদ্ধ বাবা মা কিভাবে চালাবে? তাই সরকারকে বলবো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি যাতে স্ব জায়গায় যেতে পারে সেদিকটাও সরকার দেখবেন। আর বিষয় আছে অর্থনীতিবিদরা যে বাংলাদেশের মাথাপিছু আয়, যে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু রিজার্ভের পর্যন্ত টাকা আছে বলছেন, তাহলে আমাদের সরকার অর্থনৈতিক সংস্থান কোথায় হবে সেটাও কিন্তু করে দিয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর দল এবং এক শ্রেণীর আমার বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা তুলে ধরছেন বিভিন্ন অর্থনীতিবিদদের কথা। আসলে অর্থনীতিবিদের এই মুখের কথাই কি আমাদের পেট চলবে? চলে? প্রত্যেকটা কর্মচারী হাত দিয়ে বলেন, মাসের 15 দিন যাওয়ার পর কি পকেটে টাকা থাকে? তাহলে বর্তমান সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছেন। এই পে কমিশন যিনি গঠন করছেন, এই সরকারকে পে স্কেলের গেজেট সহ জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের এই বেতন ভাতা কার্যকর করতে হবে। মাঝখানে আমাদের যে সমস্যা রয়েছে, যে পার্থক্য, এই পার্থক্য কমিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের, এশিয়া মহাদেশের বাহিরের রাষ্ট্র ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার, এই দেশের সাথে সমন্বয় করে আমাদের বেতন গঠন করার কথা ছিল। আমরা চেয়েছিলাম 1:4, সর্বনিম্ন বেতন 35,000 টাকা, কিন্তু আমার বেতন হলো 20। এটা কিন্তু রিপোর্ট দিয়েছে, এখন ফাইনাল হয় না। আমার বেতন হলো 20, চেয়েছিলাম 35। আমাদের সাদের বেতন হওয়ার কথা 1,40,000, হয়ে গেছে 1,60,000। আপত্তি নাই, কিন্তু আমাদের এখান থেকে কেন কমানো? আমরা, সরকার বলেছেন 6 সদস্য পরিবারকে চলার জন্য। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই, আমরা একজন জেলখানার কয়েদিকে যে খাবার দেওয়া হয় সেই পরিমাণ খাবারের টাকা আমাদেরকে দেন। একজন অসুস্থ রোগীর হাসপাতাল বেড়ে তাকে যে খাবার দেওয়া হয় 3 বেলা, সেই খাবারের টাকাটুকু আমাদের দেন। কথা ঠিক আছে? সেই টাকা দিলেও কিন্তু 30,000 করে টাকা হয়। আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা রাষ্ট্রের সহায়ক শক্তি, আমরা আমাদের মেধা
মনন করে দেশের সেবা এবং দেশের জনগণের সেবা করে যাচ্ছি, তাহলে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীর এই অবহেলা কেন? এটা আমরা আজকের এই হাউস থেকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। মাননীয় সরকার মহোদয়, দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হয় না। ওই অর্থনীতিবিদ এবং ওই সমাজসেবকদের প্রশ্ন করতে চাই, 11 বছর ধরে আমার কর্মচারীরা ভাই কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, কোনোদিন কি লিখেছেন পত্রিকায়? না কোনোদিন বক্তৃতায় বলেছেন, না কোনো টক শোয়ে বলেছেন? কালকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনার ডেভেলপমেন্ট বিভাগের, স্ট্র্যাটেজি বিভাগের, উনি কিন্তু খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হয়তো আমার পেজ থেকে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ এবং আপনার টিভিতে, ইন্ডিপেন্ডেন্স টিভিতে এটা প্রচার করেছে। আসলে সবাই খারাপ না, কিন্তু দেখা যাচ্ছে এই দ্রব্যমূল্য বাড়ছে কেন? এই আমাদের বেতনের কথা বলে সারা বাংলাদেশের সিন্ডিকেট, ব্যবসায়ী অসাধু সিন্ডিকেট, যে যার যার ভাবে একটা মহোৎসবের মতো তৈরি হয়ে যায় পে স্কেলের কথা শুনলেই। আমাদেরকে বলা হয়েছিল মহার্ঘ ভাতা দেওয়া হবে, মহার্ঘ ভাতার নামে কমিটি করে তাল বাহানা করে ঠিক আমাদের 15 দনা দিল। তাহলে এই মহার্ঘ ভাতার কথা বলার পর আমাদের যে জিনিসের দাম বেড়েছে, আমাদের কি চলতে পারছি? মহার্ঘ ভাতা শোনার পরে কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন গ্যাসের সিলিন্ডার কত? তাহলে এটা ছিল কত আগে? 1300, সেটা দাম করে 700। তাহলে কিভাবে? কারণ আমরা একটা পরিমাপের মধ্যে চলতে হয়। আমরা প্রতি কর্মচারী প্রতি মাসে 10 থেকে 12,000, 15,000, 20,000 টাকা লোন হচ্ছে। জিপিএফ লোন, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি তোলা হয়ে গেছে। ব্যাংকের লোন নিচ্ছে, এমন কোন লোক নাই এখানে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমার ব্যাংক লোন নাই। দেখা যাচ্ছে 60,000 টাকা লোন শোধ করেছি, লাভ হয়ে আছে 80,000 টাকা, বলছে 13%, সেখানে হয়ে যাচ্ছে হলো 15-16% চক্রবৃদ্ধি হারে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে সংস্কার করে যাচ্ছেন করেন, কিন্তু সরকারি কর্মচারীদের অবিলম্বে এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। না করলে দেখা যাচ্ছে আমাদের প্রশাসন, জনপ্রশাসনের চালকা শক্তি কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, একজন শিক্ষক, একজন কর্মচারী ক্ষুধার্ত থাকলে তার পেটের ক্ষুধা রেখে কিভাবে সে হলো সেবা দিবে? তারাই বলেন। এখন কথা হলো, এত কিছু বলেন, এত কষ্টে আছি, আমাদের পক্ষে কত কথাই না বলেছেন। মাননীয় উপদেষ্টা, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এই চট্টগ্রামবাসী তথা সারা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। আজকে এরশাদ সাহেবের সময় কিন্তু আপনারা এই বেতন বোনাস পেয়েছেন, ওই সময় থেকে এখন পর্যন্ত আর কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। বেগম খালেদা জিয়ার সময় শিক্ষা ভাতা, আপনার এই বৃদ্ধি, এগুলো চালু করেছে, শিক্ষা ভাতাটা পেয়েছি। আচ্ছা, এখন আসেন টিফিন ভাতা 6 টাকা, হাস্যকর ব্যাপার। এখন এটা নাকি 1000 টাকা। অথচ কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের শ্রদ্ধেয় গভর্নর মহোদয় কিন্তু অনেক কথা বলেছেন, কিন্তু তিনি 400 টাকা করে তার হলো কর্মকর্তা কর্মচারীদের দিচ্ছেন লাঞ্চ ভাতা। অথচ আমি একটা চা খেতে পাচ্ছি না, আমি এক গ্লাস পানি কিনে খেতে পাচ্ছি না, অথচ তিনি সমালোচনা করেন। আমরা এই হাউস থেকে তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ করি। ভবিষ্যতে আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার আগে সতর্ক থাকবেন। আমরা সারা বাংলাদেশের 30 লক্ষ কর্মচারী, তাদের হলো টিফিন ভাতা 200 টাকা, আর আপনার প্রতিদিন 400 টাকা। এটা আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বলেছি, সরকার দিয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে গভর্নর বলবেন যে সরকারি কর্মচারীদের প্রতিদিন 200 টাকা করে দেন, কিন্তু তিনি তা বললেন না, নিজের বেলায় ষোলো না। কিন্তু এই যে বৈষম্য, যার যার ভাবে যার যার জায়গায় শেষে বানিয়ে দিচ্ছে, পদোন্নতি যুগ যুগ ধরে তার পদোন্নতি হচ্ছে না। আমার কর্মচারী ভাইদের, সে জন্ম থেকে জ্বলছি ডিজেলের মতো, টাকের ইয়াতে লেখে জন্ম থেকে জ্বলছি। আমরা প্রত্যেকটা কর্মচারী চাই আমার পূর্বের টাইম স্কেল সিলেকশন ফেরত দিতে হবে, ইমিগ্রাস করতে হবে। 6 বছর 7 বছর ধরে কোনো ইনক্রিমেন্ট পাচ্ছে না আমার সেই সকল ভাইদের। তাহলে এই সংস্কার মধ্যে আমাদের এই সেই সকল ভাইদের ইমিগ্রাস যাতে অটোমেটিক সে পরবর্তী ধাপে যেতে পারে, সেই বিষয়টি রাখতে হবে এমপি কমিশনের। এবং আমরা চাই বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার না, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের বিষয়, আমাদের বিশ্বাস তিনি অবিলম্বে এই প্রজাতন্ত্রের যে কিছুটা বৈষম্য হয়েছে এই পে কমিশনের রিপোর্টে, সেখানে 1-2 দিনের মধ্যে সেই সংস্কার এটা করার বিষয় না। আমাদের ধাপটা 500 টাকায় 2-3 হাজার টাকা বাড়িয়ে দিয়ে একটা সমন্বয় করুন। নহলে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা সমালোচনার মধ্যে পড়ছে যে আসলে এই যে বলে মাথায় কাঁঠাল রেখে খাওয়া, মানে আমাদের মাথায় কাঁঠাল রেখে খাবে, এটাকে আমরা হতে দিব? আমরা অবিলম্বে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের করজোড়ে অনুরোধ করছি, এই যে বৈষম্য হয়েছে, এই বৈষম্য কিছুটা আবার আলোচনার মাধ্যমে সংস্কার করে আমাদের এই সংস্কারটুকু করে অবিলম্বে গ্যাজেট জারি করে বাস্তবায়ন করুন। কারণ 11 বছর হয়ে যাচ্ছে এবং আপনারা যে বেতন দিয়েছেন তা নিয়ে আমাদের কিন্তু আগামী 5 বছর চলতে হবে। আরেকটি কথা বলতে চাই, আপনাদের এটা কেমন হয় যে প্রতি বছর 5 বছর পর যখন পে কমিশন আসে, বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট তাদের জিনিসপত্র বাড়িয়ে দিয়ে আমাদের সাথে আপনারা আমাদের বেতন বাড়িয়ে লাভ হলো কি? তাহলে সরকারকে বলবো সেখানে আপনাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীর গোডাউনে হামলা দিতে হবে,
অসাধু চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের বেতন বাড়াইছেন, কিন্তু ওই অসাধু ব্যবসায়ীদের চাবি মেরে ছেড়ে দিচ্ছেন যে বাসা ভাড়া ঢাকা শহরে, চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম শহরে আপনার যে বাসা ভাড়া দেয় চলতে পারেন। আমরা তো কুড়ি ঘরে থাকতে পারি না, আমরা তো সরকারি চাকরি করি। আমাদের তো শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এই যে 5টি মৌলিক অধিকার, এটা নিশ্চিত করতে হবে না? তাহলে আমরা সকালে উঠে অফিসে যাই চিন্তা নিয়ে যে আজকে কি বাজার করব, কি খাবো, বাচ্চার স্কুলের টাকা আমি কোথায় থেকে দিব, মাস শেষ হওয়ার আগে ভাবি বাসা ভাড়া এভাবে কিভাবে দিব, আমার বাবা মার চিকিৎসা কিভাবে দিব। সেই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে অফিস আমি ভালোভাবে করতে পারি না। তাহলে আমাকে সুস্থ পরিবেশ দিতে হলে, আমাকে কাজের পরিধি বাড়াতে হলে, আমাকে এই জনগণকে সেবা দিতে হলে সরকারকে অবশ্যই আমাকেও সেবা দিতে হবে। সে সেবা দিতে হলে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে ভাতাগুলো সেগুলো বৃদ্ধি করতে হবে। এটা হলো কথা আজকের এই আলোচনা সভা থেকে। আমি আজকে যারা এই কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কথার ফুলঝুরি দিয়ে আপনাদের সন্তুষ্টি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন না হবে। আপনাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আজকের এই সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারিস আলী ভাইকে, সমন্বয়ক মাহমুদুল হাসান এবং সাজ্জাদ রহমান, বেলাল হোসেন এবং আমাদের খায়ের আহমেদ মজুমদার, রফিকুল আলম সহ যারা 11-20 ফোরামের জনাব লুৎফর রহমান এবং এম এ হান্নান সহ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য, তাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের হাত ধরে আমরা অত্যন্ত পক্ষে এই বৈষম্যটা ছিনিয়ে আনতে পারি। আমরা সেদিনই সার্থক হব যেদিন আপনাদের মুখে আমরা দুবেটো ভাত সুস্থভাবে সুন্দরভাবে খেতে পারবেন, আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো, সেদিন আমরা সফল হব। এর আগে আমরা বলবো না আমরা সফল হয়েছি। আমাদের কোনো কর্তৃত্ব নাই, কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব আপনারা না থাকলে আমরা নাই, আমরা না থাকলে আবার আপনাদের কথা বলার লোক নাই। আজকে হাউসে মনে করেছিলাম যে চট্টগ্রাম বিভাগের, চট্টগ্রাম শহরের হাজার হাজার কর্মচারীরা তারা আসবে। আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন হবে? ঢাকা আন্দোলন করি, শহীদ মিনারে জল কামান খাই, আর ঘরের এসি রুমে বসে টিভি দেখে আর আপনার বাদাম খাই, আন্দোলনে আসে না। সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। সরকারকে সহযোগিতা করুন। এই সরকারকে ষড়যন্ত্র করে প্রেসকে যাতে না দেওয়া হয়, সে কালো ধাবা পড়েছে, শুকুনের চোখ পড়েছে, সে চোখ উপড়ে ফেলতে চায়। ষড়যন্ত্র চাল ছিন্ন করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রেসকে এই জানুয়ারির 31 তারিখের মধ্যে গেজেট চাই এবং বাস্তবায়ন চাচ্ছি জানুয়ারির 1 তারিখ থেকে। সবাইকে আমার সাথে একমত আছেন? তাহলে সবাই বলুন, আমাদের দাবি অবিলম্বে প্রেসকে দিতে হবে, দিয়ে দাও। আমার সোনার বাংলায় জেগেছে, রক্তে আগুন জেগেছে। তাই সরিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সরকারের পাশে থাকবেন। সরকারকে সকল যখন ডাক দিবে সরকারকে সহযোগিতা করবেন। আর সকল ষড়যন্ত্রকে যে সকল ভাইরা বলেন, আমরা কিন্তু আমাদের 2 কোটি ভোটার আছে, আমরা ভোট না দিতে পারলে আমরা তো ভোটের দায়িত্ব পালন করবো। তাহলে আমার পরিবার ভোট দিবে না? তাহলে আমার বেতন বাড়াবেন না, আমাকে ক্ষুধা রাখবেন? তাহলে আমার আত্মীয় স্বজন, বাবা মা, আমার স্ত্রী সন্তান ভোট কেন দিবে? তাহলে ওই যে বিরোধী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলি, আপনারা রাজনীতি করেন জনগণের কল্যাণে। আমরা কি আপনাদের সন্তান না? আমাদের কথা চিন্তা করবেন না? আমরা কি আপনাদের বাইরে? তাহলে আমাদের 11 বছর ধরে বেতন হয় না, এত কথা বলেন না। আর যেই একটু বেতন বাড়ানোর কথা শুনেছেন আর আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, আমরা কি সমালোচনার বিষয়বস্তু? আপনারা নির্বাচনে মনোনিবেশ করেন, জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে, আমরা সেই সরকারকে সহযোগিতা করব। কিন্তু বিষয় হলো আমাদের পেটে ক্ষুধা রেখে আমাদের উপরে দায়িত্ব দিবেন, সেই দায়িত্ব আমরা পালন করবো কিনা সেটা ভেবে দেখবো। বর্তমানে আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। আপনি একজন সারা বিশ্বের বিষয়, আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের অবিলম্বে গ্যাজেট জারি করে এটা বাস্তবায়ন করবেন। আমার কাছে যে তথ্য আছে, ইনশাল্লাহ আমরা পে স্কেলের আলোর মুখ দেখবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলো সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই অসাহিত্য 11-20 গ্রেডের এবং কর্মকর্তা কর্মচারীদের দুর্দশা তুলে ধরবেন। আজকে যারা গোয়েন্দা সংস্থার NSI DGF এর ভাইরা আছেন, আপনাদের লেখার মাধ্যমে আপনারা আমাদের অসাহিত্যের কথা তুলে ধরবেন। আমরা কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য দিতে এসেছি পাচার তাগিদে আমার অধিকারের কথা বলতে। আপনারা আপনাদের রিপোর্টের মধ্যে জানিয়ে দিবেন। আমরা কিন্তু প্রধান উপদেষ্টার মাধ্যমে NSI এর প্রধান মহাপরিচালক তিনি কিন্তু বলেছিলেন যে সরকারি অঙ্গনে যদি এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে প্রশাসনের অস্থিরতা সৃষ্টি হবে। আপনারা কিন্তু ঠিকই রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু সরকার তড়িঘড়ি করে আমাদের একটি ব্যবস্থা করছে। এই তড়িঘড়ি এই পে স্কেল যাতে কেউ নস্যাৎ না করতে পারে, সেক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। আপনার বেতন বাড়লে আমার বেতন বাড়লে আপনারও বেতন বাড়বে। অতএব
আমাদের গোয়েন্দা সংস্থার ভাইরা যারা সহযোগিতা করেছেন আমাদেরকে, এবং পুলিশের ভাইরা যারা সহযোগিতা করেছেন, আপনারা কিন্তু অনেক কথাই বলতে পারেন না, কিন্তু আপনাদের ভাই হিসেবে আমরাই কথা বলি। অনেক ভাইরা আমাকে মেসেজ করেন, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, আপনার দুদকের ডিডি পর্যন্ত ফোন দেন, উপসচিব জয়েন্ট সেক্রেটারি, আসিক আপনাদের পেজ দিলেন কি খবর? আপনাদের হলে তো আমাদের হবে, আমরা বলতে পারি না, আমাদের হাত পা বান্ধা। আপনারা জানেন আমি একদম কিছুদিন আগেও আমি ভূমি সংস্কার বোর্ডের জয়েন্ট সেক্রেটারির সাক্ষাৎকার নিয়েছিলাম, গতকালও কিন্তু উপসচিবরাও কথা বলছে। তাই বলবো আমাদের সরকারের সম্মানিত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব যে সেক্টরে আছেন, এই যে পে স্কেলের কালো থাবা থেকে মুক্ত হলে আপনাদের মুখ খুলতে হবে, আপনাদের ভূমিকা রাখতে হবে। এই কর্মচারীদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করবো, এবং আগামী দিনে ৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের ঘরে ঘরে ফিরবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শনিবার বাড়ি।